লাস্ট এপিসোডে আমরা দেখেছি চকিধানি থেকে বেরিয়েই আমরা সোজা রওনা হয়ে গেলাম জয়পুরের সিটি প্যালেস দেখতে। আজকের এপিসোডে সিটি প্যালেসের রয়্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করব। সিটি প্যালেস দেখার জন্য আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। ভ্যাকেলজি আমাদের জায়গা মতো নামিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন। আমরা সেখান থেকে অদ্ভুত অলিগলি পেরিয়ে হাঁটা শুরু করলাম। হ্যাঁ, তা প্রায় 10-15 মিনিট তো হবেই। পৌঁছালাম সিটি প্যালেসের গেটে। রাস্তা দিয়ে হাঁটার উপায় নেই, এত গাড়ি চলছে, বাপরে বাপ। এদিকে যাবার পথে সিটি প্যালেসের ঠিক উল্টো দিকে পড়লো জান্তার মান্তার। আমরা এবারে আর যাচ্ছি না, হাতে সময় বড্ড কম। এটা সিটি প্যালেসের টিকিট কাউন্টার। বিভিন্ন ক্যাটাগরির টিকিট আছে। 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য টিকিটের দাম অনেকটাই কম। আমরা নিলাম রয়্যাল স্প্লেন্ডার ক্যাটাগরির টিকিট। দাম 3000 টাকা পার হেড, বেশ অনেকটাই। এই এত দাম দিয়ে টিকিট নেওয়ার কারণ হলো প্যালেসের চন্দ্রমহলের 3টে স্পেশাল প্রাইভেট রুম দেখতে পাবো, যেগুলো খুবই সুন্দর হওয়ার কথা। আর টিকিটের সাথে গাইডও ইনক্লুডেড, কারণ ওই রুমগুলোতে গাইড ছাড়া যাওয়া অ্যালাউড না। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো, ট্যুরের শেষে আমরা প্রত্যেকে একটা করে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক পাবো। এইটা খুব ভালো লেগেছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি প্যালেসের সেকেন্ড গেটে, যার ওই পাশে রয়েছে চন্দ্রমহল। গেটের ওপাশে গিয়ে প্রথমেই দেখলাম জয়পুরের রাজার বাড়ি। ওই যে দূরে দেখা যাচ্ছে পতাকা উঠছে, ওইখানেই রয়্যাল ফ্যামিলি থাকে এখন। চন্দ্রমহলে ওই অংশটার নাম মধু নিবাস। We are right now in City Palace. This entire palace is 300 years old and it was built by the Jai Singh in 1727. বিল্ডিংয়ের ওপরে দুটো পতাকা উঠছে মানে রাজা টাউনে আছেন। আর রাজা টাউনে না থাকলে ছোট পতাকাটা নামিয়ে রাখা হয়। দেখতে পাচ্ছি দুটো পতাকা উঠছে, মানে রাজা জয়পুরেই আছেন। নেক্সট দেখছি আমাদের ঠিক সামনেই দিওয়ানে খাস। এটা রাজার প্রাইভেট মিটিং হল। হলের সিলিং অনেক উঁচু, আর সেখান থেকে ঝুলছে অসম্ভব সুন্দর সুন্দর ক্রিস্টালের শ্যান্ডেলিয়ার্স, মানে আমরা যেটাকে ঝাড় লণ্ঠন বলি আর কি। সঙ্গে রয়েছে ডেকোরেটেড ল্যাম্পস, আর ফ্লোরটা পুরো মার্বেল দিয়ে তৈরি। তবে এই এত সুন্দর হলে কিন্তু রয়্যাল ফ্যামিলির কোনো মহিলা অ্যালাউড না। Because Queen had a burqa, she covered their face, so she's not allowed. So look at that window. তাই রানীরা আর তাদের সহচরীরা ওই দূরের জাফরি জানলা দিয়ে সবটা দেখতেন। তবে এই দিওয়ানে খাসের সব থেকে আকর্ষণীয় নিদর্শন হলো দুটো বিশাল সাইজের সিলভারের প্রাচীন জলধারক। এদের নাম গঙ্গা জেলিস। এই দুটো ওয়ার্ল্ডের লার্জেস্ট সিলভার অবজেক্টস অ্যাজ পার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। দুটোর একটা এখন আমেরিকার হিউস্টনে মিউজিয়াম অফ ফাইন আর্টসে এক্সিবিশনে গেছে। এরপর আমরা রওনা হয়ে গেলাম চন্দ্রমহলের উদ্দেশ্যে। যাওয়ার পথে ঝটপট একটু পিকক গেটটা দেখে নিলাম। এটা এখানকার খুব ফেমাস একটা গেট। পুরো গেটটাই ময়ূর দিয়ে দিয়ে সাজানো, বেশ ভালো লাগলো। চন্দ্রমহলে ঢুকে প্রথমেই দেখলাম একটা ঘর, যেখানে রাজা সমেত রয়্যাল ফ্যামিলির মেম্বাররা প্রতিদিন একসাথে ব্রেকফাস্ট খান। এমনকি আজকেও খেয়েছেন। ভেবে বেশ ভালো লাগছিল যে খানিকক্ষণ আগেই এখানে রাজা এসেছিলেন। ওই ঘরটায় ছবি তোলা বারণ ছিল। এই আমরা চন্দ্রমহলে ঢুকলাম। ইনি হলেন বর্তমান রাজা, মহারাজা সোয়াই পদ্মনাভ সিং। বয়স 27 আর ইন্ডিয়ান পোলো টিমের ক্যাপ্টেন। She is the most beautiful woman in the world according to the Vogue magazine. উনি প্রয়াত রাজমাতা মহারানী গায়ত্রী দেবী। উনি কিন্তু বাঙালি। পশ্চিমবঙ্গের কুচবিহারের এক রয়্যাল ফ্যামিলিতে ওনার জন্ম। জয়পুরের প্রথম গার্লস স্কুল উনি প্রতিষ্ঠা করেছিলেন। উনি ছিলেন একজন স্টাইল আইকন। বাঙালি শুনলেই মনে যেন একটা অদ্ভুত আনন্দ হয়। এখন আমরা লিফটে করে যাচ্ছি চন্দ্রমহলের 4th ফ্লোরে শোভা নিবাস দেখতে। এটা সেই 3টে প্রাইভেট রয়্যাল রুমের একটা। ভেতরে ফুল ক্যাপাসিটির লোক ছিল বলে বাইরে ওয়েট করার সময় একটু পরিবেশটা উপভোগ করে নিলাম। এদিকে একপাশে পশমিনার পুরনো রয়্যাল কার্পেটকে রেনোভেট করে নিউ লুক দেবার কাজ চলছে। এবার আমাদের টার্ন আসলো রুমে ঢোকার। এই সেই শোভা নিবাস।
এই রুমটাকে হল অফ বিউটিও বলে। ঘরের ওয়াল, সিলিং এসবের কাজ দেখলে অবাক হয়ে যেতে হবে। মানে আমরা রাজকীয় বলতে যা বুঝি তার থেকেও অনেক বেশি। গাইড বলে দিচ্ছে আমাদের যে এখানে যত গোল্ডেন ওয়ার্ক আছে সব রিয়েল লিকুইড গোল্ড দিয়ে বানানো। Gold converted into liquid fuel and painted by a brush of the wood, but this is real gold. And you see these colorful glasses, they looks like a real stones and gems, but these are all Italian glasses, Murano glasses from the Venice. এই সমস্ত ডেকোরেশন বানানো হয়েছে রিয়েল লিকুইড গোল্ড, সুদূর ইটালির মুরানো থেকে আনা কালার্ড গ্লাসেস, মিরর, টাইলস আর বেলজিয়াম থেকে আনা প্লেন গ্লাস দিয়ে। গ্লাস ওয়ার্কগুলোকে তো কাচেরই মনে হচ্ছে না, মনে হচ্ছে রিয়েল জেমস্টোন। And look at the chandelier in the ceiling. এই শ্যান্ডেলিয়ারটা পেতলের, মিডল ইস্টের একটা কান্ট্রি থেকে আনা। আগে এখানে মোমবাতি জ্বলতো, এখন এটা ইলেকট্রিক করে দেওয়া The হয়েছে। purpose to build this room is the Diwali festival, the festival of lights. এই রুমটা আগে রিলিজিয়াস পারপাসে ব্যবহার হতো, এখন এখানে রয়্যাল ফ্যামিলি প্রতি বছর দিওয়ালি সেলিব্রেট করে। রুমের মাঝখানে বসে রাজা মা লক্ষ্মীর পুজো করেন আর ফ্যামিলির বাকি মেম্বাররা ঘরের দুপাশে বসে পুজো দেখেন। সবাই টার্ন শেয়ার করে এই রুমের বিভিন্ন জায়গায় ছবি তোলে। আমরাও এক্সক্লুসিভ টাইম পেলাম রয়্যাল পিকচার তোলার। একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, ইটালির মুরানোর গ্লাস ফ্যাক্টরিতে গ্লাস তৈরির কাজ আমাদের নিজের চোখে দেখার সৌভাগ্য হয়েছিল। গাইড হেল্প করে পিকচার তুলে দিতে, তবে এই রুমের যিনি গার্ড ছিলেন ওনার ফটো নেবার ক্ষমতা অপরিসীম। সুন্দর সুন্দর অ্যাঙ্গেলে আমাদের ছবি তুলে দিলেন। এখান থেকে এবার যাচ্ছি চন্দ্রমহলের 5th ফ্লোরে, যেখানে আছে সেই ইনস্টাগ্রাম ফেমাস ব্লু রুম। কেমন একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে হলো। এই রুমের আর একটা নাম ছবি নিবাস। এই সেই ব্লু রুম। এই রুমটা রানীদের জন্য বানানো হয়েছিল বর্ষার পর পরিষ্কার নীল আকাশের প্রতীক হিসেবে। আর এখন এই রয়্যাল রুমটা ব্যবহার হয় বিভিন্ন ওকেশন, সেলিব্রেশন আর পারফরমেন্সের জন্য। এখানে একজন মাঝে মাঝেই ট্র্যাডিশনাল মিউজিক বাজায়, আমরা খুব এনজয় করলাম। যখন যখন বাজাচ্ছিল পুরো পরিবেশটাই পাল্টে যাচ্ছিল। এই রুম থেকে প্যালেসের প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। আর এই অদ্ভুত সুন্দর ব্লু আর হোয়াইট কালারের জন্য এটা একটা ভীষণ পপুলার ফটোগ্রাফিক স্পট। এই বিউটিফুল ব্লু অ্যান্ড হোয়াইট রুমে এখন প্রতি বছর জন্মাষ্টমী সেলিব্রেট করে রয়্যাল ফ্যামিলি। রুমের প্রতিটা কোণায় একটা ঠান্ডা মিষ্টি হাওয়া আসছে সব সময়। আমিও একটু দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করে নিচ্ছি। এখানেও সেই একই সিস্টেম, মানে টার্ন শেয়ার করে সবাই এক্সক্লুসিভ ফটোগ্রাফির সুযোগ পায়। আমরাও আমাদের টার্ন পেলাম। আমাদের গাইড আর এখানকার যিনি গার্ড আমাদের খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিলেন। বেরিয়ে যাওয়ার আগে শেষবারের মতো আর একবার শুনলাম, এবার চলেছি চন্দ্রমহলের 3rd ফ্লোরে, যেখানে আছে রং মন্দির। এই রং মন্দিরের সিলিং, ওয়াল সব কিছু মিরর ওয়ার্ক দিয়ে সুসজ্জিত, মানে শীষমহলও বলা যেতে পারে। এই ঘরটা এমনভাবে ডিজাইন করে বানানো যে সূর্যের আলো পড়লেই প্রত্যেকটা কোণায় রিফ্লেকশন হয়ে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। মানে সামনে থেকে চোখে না দেখে বিশ্বাস করা সত্যি মুশকিল। ওখানকার গাইড পুরো ঘরটাকে অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে আমাদের ডেমনস্ট্রেশন দিলেন যে কীরকম লাগে রিফ্লেকশন হলে দেখতে।
এখানে একটা কথা জানিয়ে রাখি, কেউ যদি সিটি প্যালেসে থাকতে চাও তাহলে এয়ারবিএনবির ওয়েবসাইট থেকে বুক করতে পারো। কেমন লাগলো সেটা তো আর বলার অপেক্ষা লাগে না, আর চেষ্টা করলেও কি ভাষায় ব্যক্ত করতে পারবো? তাই মুগ্ধ হয়ে শুধু দেখতেই থাকলাম। এখানকার গার্ডও আমাদের খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিলেন। এখান থেকে বেরিয়ে আমরা সোজা গেলাম একটা মিনিয়েচার আর্টের গ্যালারিতে। এটা হলো মিনিয়েচার আর্টের জায়গাটায়। উনি বলছেন যে ব্রাশ ইউজ করে ওনারা আঁকেন সেটা স্কুইরালের টেলের হেয়ার দিয়ে তৈরি, আর যে কালার্সগুলো ব্যবহার করেন সেগুলো সব ন্যাচারাল কালার্স। This is carbon. This painting we got national award. Just one squirrel tail? Yeah. I mean, just one squirrel tail hair. Many here for support, but one is the longest. You are drawing For with one. Yeah. মানে উনি আঁকছেন স্কুইরালের টেলের একটা হেয়ার দিয়ে, আর ওই একটা হেয়ারকে ধরে আছে স্কুইরালের টেলের আরো অনেকগুলো হেয়ার। মানে কত সূক্ষ্ম কাজ! আমি তো জীবনে প্রথম এই জিনিসটা শুনলাম আর দেখলাম। বাট হাউ কাম দ্যাট ওয়ান হেয়ার ইজ হোল্ডিং দ্যাট মাচ ইঙ্ক ইন ইট? ওই একটা হেয়ারকে যে ধরে আছে অনেকগুলো হেয়ার, তারাই সামনের হেয়ারটাকে কনস্ট্যান্ট ইঙ্ক সাপ্লাই করছে। উনি এইটা আমাদের সুভেনিয়ার গিফট দিলেন। For you gift souvenir. Thank you so much. এরপর ওখান থেকে আমরা গেলাম পশমিনা স্টলে। ভেতরে ছবি তোলা বারণ, অনেক কিছু পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা দুটো পশমিনার স্কার্ফ কিনলাম। বেরিয়েই সামনে দেখলাম মুবারক মহল। কি যে সুন্দর সূক্ষ্ম জাফরির কাজ, জাস্ট অসাধারণ। এই কোর্টইয়ার্ড থেকে দূরে ক্লক টাওয়ারও দেখা যাচ্ছে। আর এই কোর্টইয়ার্ডটাকেই বলে প্রীতম নিবাস চক। এখানেই আমরা সকালে পিকক গেটটা দেখেছিলাম। এখন আমরা যাচ্ছি এই বিল্ডিংটার ছাদে, যেখানে আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক পাওয়ার কথা। সারা দিন হেঁটে পা এত ব্যথা, তারপরে এই স্বর্গের সিঁড়ি ভাঙতে ভাঙতে মনে হচ্ছিল কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক থাক, কিন্তু আমার যতক্ষণে এটা মনে হলো দেবো আর নন্দনা অলরেডি পৌঁছে গেছে, তাই অগত্যা উঠতেই হলো। তবে ওঠার পর একটু বসতে পেরে আর চা পেয়ে বেশ ভালোই লাগছিল। পায়েরও আরাম হলো আর বেশ এনার্জিও পেলাম চা খেয়ে। এখান থেকে ক্লক টাওয়ারটা আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপর এখান থেকে আমরা যাব হাওয়া মহল, তারপর খাবো আর শপিং করব। সেগুলো নেক্সট এপিসোডে আনছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।